জেনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? বাকিদেরও আসতে বলেন। আজকে আমরা তেমন ডিসকাশন বা কোনো কিছুই থাকবে না। ডোভার বিচ যেটা আছে আমাদের সবচেয়ে লাস্ট কবিতা, সেটা একটু আপনারা শুনবেন, ঠিক আছে? আর কিছু থাকবে না তেমন। ওটাই করেই তারপরে ওকে ম্যাম। আমাদের ক্লাসটা আলহামদুলিল্লাহ সমাপ্তি হয়ে যাবে। সবাইকে আসতে বলেন। জি ম্যাম, বলেছি। অন্য সাবজেক্ট কেমন চলছে? কুইজ সবকিছু তো সব অনার কোর্সে দিয়েছেন। জি ম্যাম, সব কোর্সের একবারে অ্যাসাইনমেন্ট কুইজে দেওয়া হয়েছে, এখন সব একসাথে করা লাগছে। শেষের দিকে একটু প্রেশার থাকে। জি ম্যাম। Departamento Cloud. সম্পর্কে তোমাকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ডোভার বিচ, ম্যাথু আর্নল্ডের এই কবিতাটি। তোমরা জানো যে এই কবিতাটিতে মানে একটা কঠিন, বা এটা পড়লেও এটার যে এই যে মিনিং গুলি বা এইটার মেইন থিম গুলি এগুলো বের করা অনেক অনেকটা কষ্ট থাকবে। তো এই কবিতাটি নিয়ে অনেক অনেক রিকোয়েস্ট এসেছে, সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে তৈরি করছি, অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছে। তো সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে তৈরি করছি এবং শুরুতেই আমি এই কবিতার যে থিম গুলি সেই থিম গুলি নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে, দেখো, কবিতাটি চারটা স্ট্যান্ডাতে তৈরি করা হয়েছে, লেখা হয়েছে। তার প্রথম স্ট্যান্ডাটি অনেক বড়, এবং দ্বিতীয় স্ট্যান্ডা মানে তারপরে তৃতীয় এবং চতুর্থ, এরকম চারটি স্ট্যান্ডা, এবং প্রতিটা স্ট্যান্ডাতে আমরা এই সেই কবিতার যে থিম গুলি সেগুলো আমরা আলাদা আলাদা থিম পাবো। এখানে যেমন প্রথম স্ট্যান্ডাতে আমরা পাবো হচ্ছে হিউম্যান এবং নেচারের যে রিলেশনশিপ, সেই থিমটা এখানে পাবো। কবি এখানে খুব সুন্দরভাবে সেটা উপস্থাপন করেছেন। সেই সঙ্গে পাবো হচ্ছে এই প্রথম স্ট্যান্ডার্ডেই যে মানুষের যে স্যাডনেস, যে দুঃখ কষ্ট, সেই কষ্টের যে টাচ আমরা সেটাও এখানে পাবো। এনসিয়েন্ট লিটারেচার, আর্ট এন্ড কালচারের সঙ্গে যে রিলেশনশিপ, সেইটার একটা আমরা টাচ এখানে পাবো। এখানে তিনি এনসিয়েন্ট প্লে রাইটার সফোক্লেসের উদাহরণ দিয়েছেন, এবং তার সঙ্গে এই উদাহরণের মাধ্যমে তিনি অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতে পারছেন যে তার এনসিয়েন্ট লিটারেচার, আর্ট এন্ড কালচারের প্রতি তার যে আহ, ভালোবাসা, সেটা আমরা এখানে পাচ্ছি। এবং সেই সঙ্গে হিউম্যান মাইজারি, অর্থাৎ ইটারনাল স্যাডনেস বা হিউম্যান মাইজারি সম্পর্কে আমরা এখানে কাজ পাবো। এরপরে আমরা যেটা পাবো যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা স্পিরিচুয়ালিটি, যেটা সেই থিমটা আমরা এখানে পাবো। অর্থাৎ মানুষ মানুষের সঙ্গে রিলিজন এর যে রিলেশনশিপ, সেই সঙ্গে রিলিজন না থাকার ফলে কবির এইখানে যে একটা আক্ষেপ, সেই আক্ষেপটা আমরা এখানে পাবো। বা রিলিজনের যে প্রতি মানুষের যে আগ্রহ কমে যাওয়া, ভালোবাসা কমে যাওয়া, বা রিলিজনের প্রতি যে দায়বদ্ধতা, সেটা যে ক্ষয়িষ্ণু একটা অবস্থায় পৌঁছে গেছে, এই বিষয়টা আমরা এইখানে যে ধারণাটা পাবো, এটা হচ্ছে থার্ড স্ট্যান্ডার্ড আমরা পাবো। এরপরে আমরা যেটা পাবো হচ্ছে ভালোবাসা, অর্থাৎ লাভ, যে থিমটা সেখানে এখানে আমরা পাবো। এবং সেই সঙ্গে পাবো হচ্ছে মানুষের দুঃখ কষ্টকে ভুলে শান্তির প্রতি, মানে শান্তিকে পাওয়া বা পিসকে পাওয়ার যে
আকাঙ্ক্ষা সেটা আমরা পাবো, সেই সঙ্গে ইউবার স্ট্রাগল এবং সেই স্ট্রাগলটা যে মিনিংলেস সেই বিষয়ে আমরা এখানে ধারণা পাবো। তো এই হলো মোটামুটি এর থিমগুলি। আমরা এখন এইটা ডিটেল আলোচনা করবো, তো চলো শুরু করা যায়। শুরুতেই এর নাম যেটা ডোভার ব্রিজ, এই ডোভার ব্রিজ সম্পর্কে বলি। ডোভার ব্রিজ হচ্ছে এই ইংলিশ চ্যানেলের পাশে ইংল্যান্ডের একটা বিচ এর নাম। আমাদের যেমন আছে কক্সবাজারে যেমন ইনানি বিচ, কুয়াকাটায় যে বিচ গুলো আছে, এরকম একটা জায়গা, এরকম সমুদ্রের ধারে একটা বিচের নাম হচ্ছে ডোভার। সেই ডোভার বিচটি এখানে খুবই মানে সেখানে তিনি কোনো এক রাত্রি যাপন করছেন তার প্রেমিকা বলো বা ওয়াইফ বলো তার সঙ্গে, এবং সেইটা তিনি এখানে উল্লেখ করছেন, এবং সেই রাত্রি যাপনের সময় সেখানকার একটা মুহূর্তের কথা এখানে তিনি উল্লেখ করছেন। তো চলো দেখি, সেটা হচ্ছে, দেখো প্রথম লাইনটা যেটা হচ্ছে, দ্য সি ইজ ক্যাম টু নাইট। প্রথম একটা লাইনে তিনি কবিতাতে খুব ধীরে মানে এটা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। তিনি শুরুতেই বলছেন যে আজকের রাত্রিটি অত্যন্ত শান্ত, অর্থাৎ এই রাত্রে যখন তিনি সমুদ্রের কিনারায় আছেন সেই সময় রাত্রিটা খুবই চুপচাপ বা শান্ত অবস্থায় আছে, সেটা তিনি বলছেন। দ্য টাইড ইজ ফুল, দ্য মুন লাইটস ফেয়ার আপন দ্য স্ট্রেটস। আচ্ছা, এবার তিনি বলছেন যে টাইড ইজ ফুল, অর্থাৎ প্রচন্ড রকমের জোয়ার চলছে রাত্রিতে, সেটার কথা বলছেন। দ্য মুন লাইটস ফেয়ার আপন দ্য স্ট্রেট, এবং চাঁদ খুব সুন্দরভাবে আলো দিচ্ছে আপন দ্য স্ট্রেট। স্ট্রেট বলতে সমুদ্রের কিনারা ধরে একেবারে বরাবর অনেক দূরবর্তী যে সীমারেখাটা, সেটাকে স্ট্রেট বলা হচ্ছে। যে সমুদ্রের কিনারা বরাবর এই দূরবর্তী স্থান পর্যন্ত সূর্য ওই চাঁদ খুব সুন্দরভাবে কিরণ দিচ্ছে রাত্রিবেলা। On the French coast the light gleams and is gone, এবং ফ্রেঞ্চ কোস্ট অর্থাৎ ফ্রান্সের সাইডের যে সমুদ্র কিনারা, সেই জায়গাটাতে এই লাইটটা জ্বলজ্বল করছে এবং অনেক দূরে গিয়ে সেই লাইটটা যেন হারিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, সেটার কথা বলছে। আচ্ছা, এখানে একটু উল্লেখ করি, সেটা হচ্ছে ফ্রেঞ্চ কোস্ট বলতে ইংলিশ চ্যানেল, যেটা ইংলিশ চ্যানেল অ্যাকচুয়ালি ইংল্যান্ড এবং এই ফ্রেঞ্চ অর্থাৎ ফ্রান্স, এই দুইটা দেশকে ভাগ করেছে হচ্ছে ইংলিশ চ্যানেল। এবং এই ডোভার বিচ হচ্ছে এমন একটি জায়গা, এই ইংলিশ চ্যানেলের এই পাশ থেকে অর্থাৎ ইংল্যান্ড প্রান্ত থেকে ফ্রেঞ্চ প্রান্ত পর্যন্ত এই জায়গাটা সম্ভবত 21 মাইলের দূরত্ব এবং খুবই কম, অর্থাৎ সবচেয়ে কাছের একটা দূরত্ব। তো কবি এখানে যেটা বলছেন যে কবি রাত্রিবেলাতে এই ইংল্যান্ডের এই প্রান্তে থেকে ডোভার বিচে থেকে তিনি যেন ফ্রান্সের ওই কোস্টটাও তিনি দেখতে পাচ্ছেন, এবং তিনি সেই কথাটা এখানে বলছেন যে ফ্রেঞ্চ কোস্টেও এই চাঁদের যে লাইটটা, চাঁদের যে আলোটা সেটা পড়েছে এবং সেটা অনেক দূর পর্যন্ত গেছে এবং একটা সময় হারিয়ে গেছে। এরপরে তিনি যেটা বলছেন, দ্য ক্লিপস অফ ইংল্যান্ড স্ট্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের যে ক্লিপ বলতে পাহাড়ের চূড়া, সেই চূড়াগুলি দাঁড়িয়ে আছে এই রাত্রিবেলা চুপচাপ, বা মানে চাঁদের আলোয় আলোকিত হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। গ্লিমারিং অ্যান্ড ভাস্ট আউট ইন দ্য ট্রাঙ্কুয়েল ডে হচ্ছে, এবং জল জল করছে, এবং অনেক বড় বড় এই যে ইংল্যান্ডের এই যে পাহাড়ের ক্লিপগুলি, এগুলো অনেক বড় বড়। আউট ইন দ্য ট্রাঙ্কুয়েল ডে, ট্রাঙ্কুয়েল বা চুপচাপ বা নিশ্চিত যে শান্ত যে বে, উপসাগর, সেই উপসাগরের পাশে এগুলো এই ক্লিপগুলি অনেক উচ্চতায় স্বমহিমায় দাঁড়িয়ে আছে, এবং চাঁদের আলোয় সেগুলো গ্লিমারিং, জল জল করছে। এইটুকু দিয়ে কবি অ্যাকচুয়ালি হিউম্যান, মানুষের সঙ্গে যে প্রকৃতির যে একটা রিলেশন, সেটা বিল্ড আপ করার চেষ্টা করছেন। এখানে তিনি মানে প্রকৃতি সম্পর্কে তার যে অবজারভেশন বা প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা থেকে যে কথাগুলি, সেগুলো তিনি এখানে বললেন। এরপরে তিনি কি বলছেন, কাম টু দ্য উইন্ডো, সুইট ইজ দ্য নাইট এয়ার। এখানে কবি তার সঙ্গে থাকা কোনো একজনকে ডাকছেন জানালার পাশে, এবং আমরা সব শেষে যেটা দেখতে পাবো যে এই কেউ একজন হচ্ছে তার প্রেমিকা অথবা ওয়াইফ, আমরা এটা শেষের দিকে দেখতে পাবো। তো এইখানে যেটা বলছে যে কবি, যে জানালার দিকে এসো, সুইট ইজ দ্য নাইট এয়ার, রাত্রির যে বাতাসটা এটা অনেক সুন্দর, খুব মিষ্টি লাগছে, তুমি এইদিকে এসো। অসময় কাজ বৃষ্টিতে তখন তুলে জলাবদ্ধতা বিশেষজ্ঞদের মতে পানি কমতে সময় বেশি লাগবে, তার দাম বেশি না। দেখছেন কি অবস্থা, মাছ মারে কেমনে? ফিশম্যান, বোয়াল না ইলিশ?
আরে আঙ্কেল, আমি তো ধরছি পলিথিন। কেন? তরু, বাইরেও পানি, টিভিতেও পানি, তাইলে করবোটা কি? সবাই বসি যে পলিথিন তুলে ফেললেই তো পানি চলে যায়। তুমিও তুলবা আঙ্কেল? ওরাই পারে এমন করে ভাবতে, আর এমন সব ভালো ভাবনাগুলোই বাংলাদেশ। Only from the long line of spray, where the sea meets the moon balanced land, at a balanced land, listen. আচ্ছা, কবি এইখানে তার যে প্রেমিকা হোক বা ওয়াইফ হোক তাকে ডেকে বলছেন যে রাত্রির যে মিষ্টি যে বাতাসটা সেটা খুব চমৎকার। এবং তিনি আরো যে বলছেন যে লং লাইন স্প্রে, এখানে লং লাইন স্প্রে বলতে সমুদ্রের যে কিনারা বরাবর দীর্ঘ একটা লাইন, সীমান্ত রেখা, তো সেই সীমান্ত বরাবর তিনি এই কথা বলছেন যে লং লাইন এই স্প্রে পর্যন্ত, অনেক দূর পর্যন্ত, যেখানে সি মিট করছে দ্য মুন ব্যালেন্সড ল্যান্ড। মুন ব্যালেন্স বলতে যে আহ, চাঁদের আলোয় আলোকিত বা ঝলসে যাওয়া একটা ল্যান্ড, সেই ল্যান্ডকে বলছেন যে সমুদ্রের কিনারা বরাবর অনেক দূরে, যেখানে সমুদ্রের ভেতরে চাঁদ এবং সমুদ্র মিশে গেছে, বা যেখানে চাঁদের আলোটা মাটিতে পড়েছে, সমুদ্রের কিনারায় পড়েছে, সেই জায়গার কথাটা তার প্রেমিকা হোক বা তার যে সঙ্গী কম্পেনিয়ন যে আছে তাকে তিনি সেটা দেখাচ্ছেন। দেখিয়ে যে কথাটা বলছেন যে লিসেন, শোনো, ইউ হিয়ার দ্য গ্র্যাটিং রোয়ার of pebbles which the waves draw back and fling. আচ্ছা, বলতে যে শোনো, তুমি যেটা শুনতে পাবে, ইউ হিয়ার দ্য গ্র্যাটিং রোয়ার, তুমি এক ধরনের তীব্র আওয়াজ বা কটু এক ধরনের আওয়াজ, গ্র্যাটিং রোয়ার বলতে সাউন্ড, নয়েজ, সেই নয়েজটা তুমি শুনতে পাবে, শোনো। নয়েজটা হচ্ছে অফ পেবলস, পেবলস বলতে ছোট ছোট যে নুড়ি পাথরগুলি যেগুলো সমুদ্রের কিনারায় থাকে। আমরা জানি যে সমুদ্রের, তুমি যদি কখনো সমুদ্রের বিচে যাও দেখবে ছোট ছোট এক ধরনের সাদা সাদা কালো পাথর থাকে। সেই পাথরগুলোর কথা বলতে তুমি এখানে যে তুমি তাহলে শুনতে পাবে এই পাথরগুলির ঝনঝনানি আওয়াজ, যেটা অর্থাৎ একটা পাথর আরেকটা পাথরের সঙ্গে এসে যখন লাগছে, অর্থাৎ সমুদ্রের ঢেউতে, তো তিনি সেটা বলছেন যে এই শব্দগুলি, এই পাথরগুলির আওয়াজটা তুমি পাবে। হুইচ দ্য ওয়েভস ড্র ব্যাক অ্যান্ড ফ্লিং, যেটা যেই পাথরগুলিকে এই ওয়েভ অর্থাৎ সমুদ্রের ঢেউ নিয়ে আসছে, অ্যান্ড ফ্লিং এবং নিক্ষেপ করছে, ছুড়ে দিচ্ছে আবার, অ্যাট দেয়ার রিটার্ন এবং তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আপ দ্য হাই স্ট্যান্ড। হাই স্ট্যান্ড বলতে এখানে যে সমুদ্রের পার যেটা সেটার কথা বলছে, যে সেইখানে যে ছুড়ে দিচ্ছে সেটার ব্যাপারে। আচ্ছা, আমি যদি এই লাইনটা আরেকবার বলি, কবিতার যে প্রেমিকা তাকে তিনি যাচ্ছেন এবং বলছেন যে লিসেন, শোনো, তুমি শুনতে পাবে ছোট ছোট যে নুড়ি পাথরগুলি, সেই নুড়ি পাথরগুলির একটা আরেকটার সঙ্গে যে আঘাতটা হচ্ছে, সে আঘাতটা তুমি শুনতে পাবে। এবং এই আঘাতটা হচ্ছে কারণ সমুদ্রের যে ঢেউ, ওয়েভ গুলি, সেইটাকে কখনো সামনে নিয়ে আসতেছে, কখনো তাদেরকে ফিরিয়ে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, কখনো ছুঁড়ে মারছে সমুদ্রের একেবারে কিনারা বরাবর। সুতরাং এই এই যে আন্দোলনটা চলছে, এইটার ফলে যে সমুদ্রের পাথরগুলি, নুড়ি পাথরগুলির ভেতরে যে আওয়াজটা হচ্ছে সেটা তুমি শুনতে পাবে। বিগিন অ্যান্ড সেজ অ্যান্ড দেন এগেইন বিগিন, বলছে যে এটা শুরু হচ্ছে, এই শব্দটা আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরপরে এই শব্দটা আবার হচ্ছে, উইথ ট্রিমুলাস, আচ্ছা ট্রিমিউলাস ক্যাডেন্স স্লো। এখানে ট্রিমিউলাস বলতে এক ধরনের কম্পন বা ওয়েভ, যেটা তরঙ্গ, এবং ক্যাডেন্স বলতে এক ধরনের সুর। তো কবি এখানে যেটা বলছেন যে এই যে পাথরের যে আওয়াজগুলি, টুংটাং টুংটাং যে আওয়াজগুলি হচ্ছে, এইটাকে তিনি এক ধরনের সুরের কথা বলছেন, যে একটা সুরের তরঙ্গ যেন কানে ভেসে আসছে স্লোলি, সেটা কখনো শুরু হচ্ছে আবার একটু পরে বন্ধ হয়ে যাচ্ছে, এটা এরপরে আবার সেটা শুরু হচ্ছে। অ্যান্ড ব্রিং দ্য ইটার্নাল নোট অফ স্যাডনেস ইন, এবং বলছে যে এই যে আওয়াজটা, এইটা একটা ইটার্নাল নোট অফ স্যাডনেস, অর্থাৎ চিরন্তন বা শাশ্বত যে দুঃখের যে একটা শব্দ, সেইটা যেন আমাদের কানে নিয়ে আসছে, বা সেইটার যেন আমাদেরকে জানান দিচ্ছে যে মানুষের ভেতরে বা আহ, প্রকৃতির ভেতরে বা সব জায়গায় যে একটা ইটার্নাল স্যাডনেস আছে, একটা দুঃখ বোধ আছে, সেইটা যেন
এই আওয়াজটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে বা আমরা যেন সেটা শুনতে পাচ্ছি। তো এই লাইনের মাধ্যমে আমরা যেটা পাচ্ছি যে স্যাডনেস এর যে থিমটা সেটা আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, এবং এই স্যাডনেসটা কেন, কি জন্য এই স্যাডনেসটা, কবি কবি এখানে স্যাড কেন, সেটা আমরা নিচের দিকে পাবো। তো আহ, এখন এইটুকুই প্রথম স্ট্যান্ডার্ডে কবি অ্যাকচুয়ালি প্রকৃতির সঙ্গে একটা রিলেশনশিপ দেখাচ্ছেন এবং সেই সঙ্গে এইখানে যে প্রকৃতির ভেতরে বা মানুষের ভেতরে যে স্যাডনেস কাজ করে সবসময়ের জন্যই সেটা তিনি এখানে উল্লেখ করছেন এবং সেটা তিনি তার কম্পেনিয়নকে, তার সঙ্গীকে এটা তিনি শোনাতে চাচ্ছেন। আচ্ছা, স্যাডনেসটা কেন সেটা আমরা জানতে পারবো। সেটা হচ্ছে যে Sophocles long ago heard it on the Aegean, and it brought into his mind the turbid ebb and flow of human misery. আচ্ছা, এখানে কবি যেটা বলছেন সফোক্লিস সম্পর্কে, তিনি এখানে একটা এক্সাম্পল দিচ্ছেন। সফোক্লিস তোমরা জানো যে ইডিপাস রেক্স বা অ্যান্টিগস ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির রাইটার হচ্ছে সফোক্লিস। তো এই সফোক্লিস এর এক্সাম্পল দেওয়ার মাধ্যমে কবি এখানে তার যে এনসিয়েন্ট লিটারেচার সম্পর্কে তার যে একটা জ্ঞান, তো সেটার একটা মেসেজ আমাদেরকে দিচ্ছেন এবং সেই সঙ্গে তিনি যেটা বলছেন যে অনেক আগে এই যে স্যাডনেস এর যে টোনটা, যে প্রকৃতি থেকে যেটা স্যাডনেস এর টোন পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি আজকে, এই টোনটা অনেক আগে এজিয়ান সাগরের সেই কিনারা হতে সফোক্লিস এটা শুনেছিল। এজিয়ান সাগরটা হচ্ছে গ্রিসে এবং গ্রিস এবং তুরস্কের মাঝখানে যে সাগরটা, সেটাকে বলা হচ্ছে এজিয়ান। এবং সেই এজিয়ান এর যে অর্থাৎ গ্রিস অঞ্চল থেকে, সেই অঞ্চল থেকে সফোক্লিস হয়তোবা এটা শুনেছিল। এখানে কবি এটা বলছেন যে অনেক আগে সফোক্লিস এটা শুনেছিল। and it brought into his mind the turbid ebb and flow of human misery. এবং এই শব্দগুলি, এই যে শব্দটা তিনি শুনেছিলেন, এটা তার মনের মধ্যে নিয়ে এসেছিল একটা এলোমেলো ধরনের জোয়ার ভাটা বা এলোমেলো ধরনের একটা ভাটা, যেটা অফ হিউম্যান মাইজারি, যেটা হচ্ছে মানুষের দুঃখ কষ্টের যে উম, মানে জোয়ার ভাটা বা মানুষের যে দুঃখ কষ্ট, সেই যে বিষয়টা বা সেই চিন্তাটা এই সফোক্লিসের ভেতরে এসেছিল এবং যার ফলেই তিনি এত মানে কি বলে আলোকতীর্ণ যে ট্র্যাজেডি, সফোক্লিসের যে ট্র্যাজেডি গুলো সেইগুলো তিনি লিখতে পেরেছিলেন। আর তোমরা জানো যে ট্র্যাজেডির মেইন থিমই হচ্ছে স্যাডনেস। তো এখানে সেটা তিনি লিখতে পেরেছিলেন কেননা তিনি এই শব্দটা শুনেছিলেন। এখানে কবি ম্যাথু আর্নল্ড এই কথাটা বলছেন। উই find also in the sound of thought, আচ্ছা, in the sound a thought, বলছে যে সেই যে শব্দটা আজকে আমরা শুনছি, যেটা সফোক্লিস আগে শুনেছিল, সেই শব্দটার ভেতরে আমরা এক ধরনের চিন্তা করার মতো একটা শব্দ শুনতে পাচ্ছি। অথচ এখানেও আমরাও চিন্তা করার মতো একটা শব্দ শুনতে পাচ্ছি। হিয়ারিং ইট বাই দ্য ডিস্ট্যান্ট নর্দার্ন সি, বলা হচ্ছে যে এটা শুনতে পাচ্ছি যেখানে অর্থাৎ ডিস্ট্যান্ট নর্দার্ন সি বলতে যে এজিয়ান সাগর, সেই এজিয়ান সাগর থেকে নর্থে গিয়ে হচ্ছে এই ডোভার বিচ। তো তিনি যেটা বলছেন যে এজিয়ান সাগর থেকে যেটা সফোক্লিস শুনতে পেয়েছিল, আজকে আমরা সেটা শুনতে পাচ্ছি। এবং এই ডিস্ট্যান্ট নর্দার্ন সিতে, অর্থাৎ এই উত্তরের যে সাগরের যে উত্তর পার্শ্ব বা ডোভার বিচ থেকে এজিয়ান সাগর অনেক দূরে, কিন্তু তারপরে এখানে তিনি যেটা বলছেন যে এই উত্তর দিকের এই পাশে এসে আমরা যেটা শুনতে পাচ্ছি, সেই একই সাউন্ড সফোক্লিস শুনে হিউম্যান মাইজারি যেটা ট্র্যাজেডি তিনি লিখেছিলেন, আমরাও আজকে সেটা শুনতে পাচ্ছি এবং আমরাও এক ধরনের থট এখানে পাচ্ছি। আচ্ছা, দ্য সি অফ ফেইথ ওয়াজ ওয়ান্স টু অ্যাট ফুল। সি অফ ফেইথ বলতে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে রিলিজিয়াস যে বিলিফ, সেইটাকে কবি এখানে সমুদ্রের সঙ্গে তুলনা করে তিনি যেটা বলছেন যে এই যে রিলিজিয়াস বিলিফটা, সেই রিলিজিয়াস বিলিফটা ওয়ান্স একদা ছিল অ্যাট দ্য ফুল, অর্থাৎ পরিপূর্ণ ছিল মানুষের ভেতরে। কবি এইখানে এই স্ট্যান্ডার্ডে রিলিজিয়ন এবং মানুষের ভেতরে যে দূরত্ব সৃষ্টির যে ব্যাপারটা, সেটা এখানে উল্লেখ করবেন। আমরা এটা এখন পাবো। সেটা হচ্ছে যে কবি এখানে প্রথমেই বলছেন যে মানুষের ভেতরে যে ধর্মীয় বিশ্বাসবোধ, সেটা একটা সময় অনেক পূর্ণ ছিল। and round earth's shore lay like the folds of a bright girdle pearl. আচ্ছা, এবং সমুদ্রের কিনারা বরাবর বা সমুদ্রের কিনারা যেমন ভাবে এই পৃথিবী বা স্থলভাগকে যেভাবে
চারিদিক থেকে ঘিরে রাখে, ঠিক এরকম করেই রিলিজিয়াস যে বিলিফটা বা সি অফ ফেথ যেটা, সেই ফেথটা একটা সময় মানুষকে, মানুষের যে লাইফটাকে, সেটাকে ফুলের মালার মতো করে মানে ঘিরে রাখতো। গার্ডেন ফার্ন বলতে ফুলের মালা যেরকম ভাবে, বা এক ধরনের বেল্ট যেটা আমরা মাথার চারিপাশে করি, ঠিক সেরকমই এই রিলিজিয়াস যে মানে যে ধর্মের যে বাঁধনটা, সেটা খুব উজ্জ্বল ভাবে মানুষকে মানে ক্যাপচার করে রাখতো, এবং মানুষ ঠিক সেভাবে মানে সেই ধর্মের বিশ্বাসটা তাদের ভেতরে থাকতো, ধর্মীয় বন্ধনে তারা আবদ্ধ থাকতো। বাট নাও I only hear it melancholy, long withdrawing roar, retreating to the breath of the night wind, down the first its fear and naked stringless of the world. আচ্ছা, এখানে যেটা বলছেন যে সেটা একটা সময় ছিল, বাট নাও, কিন্তু এখন আমি শুধু শুনতে পাই মিলানকলি, অর্থাৎ সেখানে সেই বিশ্বাসটা কমে গেছে বা মানুষের সেই বিশ্বাসটা কমে যাচ্ছে। এই অবস্থায় শুধুমাত্র আমি এখানে দুঃখ বা মিলানকলি বা কষ্টের নোটটাই পাচ্ছি, এবং এটা অনেক দীর্ঘ এবং উইথড্রয়িং রেয়ার, যেই রোয়ার, যে গর্জনটা, ধর্মের যে বিলিফটা, সেই বিলিফটা এখন আর নাই, সেটা যেন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, উইথড্র হয়ে যাচ্ছে, রিট্রিটিং, এটা যেন ফিরে যাচ্ছে। সিলেসিয়াল যে পাওয়ারটা, সিলেসিয়াল যে লাইটটা মানুষের ভেতরে একটা সময় ছিল, সেটা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে বা ফিরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। টু দ্য ব্রেথ অফ দ্য নাইট উইন্ড, এবং রাত্রির যে বাতাস, সেই বাতাসে ডাউন দ্য ভাস্ট এজ ক্লিয়ার, এবং এইটা এখন অনেকটা হচ্ছে নিরানন্দের পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ এই ধর্মীয় বিলিফটাকে এখন আর মানুষ এনজয় করে না, এরকম একটা অবস্থায় পড়ে গেছে। ড্রিয়ার বলতে নিরানন্দ বা ডাল একটা অবস্থা। অ্যান্ড নেকেড সিঙ্গেলস অফ দ্য ওয়ার্ল্ড, এবং এই যে সিঙ্গেলস বলতে ওই পেবল, যেটা নুড়ি পাথরগুলি, সেগুলোর কথা বলছে, যে পৃথিবীর এই নুড়ি পাথরগুলির মতো এইটাও যেন নেকেড হয়ে গেছে, বা এইটাও একেবারে শূন্য হয়ে গেছে, বা মানুষের ভেতরে এই বিশ্বাসটা যেন চলে যাচ্ছে, এটার কথা বলছেন। আচ্ছা, এই এইখানে আমি এই স্ট্যান্ডার্ডে যদি আরেকবার বলি, কবি এখানে যেটা বলছেন যে মানুষের যে ধর্মীয় বিশ্বাসটা, সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, যেটা একটা সময় অনেক পরিপূর্ণ ছিল, এবং একটা বেল্ট বা মালা যেরকম ভাবে মানুষকে চারদিক থেকে ঘিরে রাখে বা আবদ্ধ করে রাখে, ধর্মীয় বিশ্বাসটা একটা সময় মানুষকে আবদ্ধ করে রাখতো, কিন্তু বর্তমানে এটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কবি এই কথাটাই বলতে চাচ্ছেন এখানে। একটা খবর দেই, আমি ব্রেকআপ করেছি আমার সাবানের সাথে, কারণ সাবানের সুগন্ধ ব্যবহারের সাথে কমতে থাকে। তাই লাক্স বডি ওয়াশ, যাতে আছে অনন্য অর্কিডের সুবাস, দেয় 12 ঘন্টা পর্যন্ত সুগন্ধ। লাক্স বডি ওয়াশ দেয় 12 ঘন্টা পর্যন্ত দীর্ঘস্থায়ী সুগন্ধ। এবার যেটা বলছেন কবি, এখানে আমরা পাবো যে ভালোবাসার যে থিমটা, সেটা আমরা এখানে পাবো। সেটা হচ্ছে যে লাভ লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার। এইবার কবি যেটা বলছেন যে ভালোবাসা, বা এখানে লাভ দিয়ে যেটা বোঝাচ্ছেন তার যে প্রেমিকা বা ওয়াইফ, তাকে তিনি উল্লেখ করে বলছেন যে চলো আমরা একজন আরেকজনকে বিশ্বাস করি, বা আমরা একজন আরেকজনকে ভালোবাসি। লেট আস বি ট্রু, আমাদেরকে সত্য হতে দাও, টু ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে বিশ্বাস করতে দাও, বা একজন আরেকজনের প্রতি যে ডিপেন্ডেন্সি, সেটা করতে দাও, বা চলো আমরা এই বিশ্বাসটা ধরে রাখি। ফর দ্য ওয়ার্ল্ড হুইচ সিমস টু লাই বিফোর আস লাইক এ ল্যান্ড অফ ড্রিম, অর্থাৎ এই যে বিশ্ব, যেটা আমাদের কাছে মনে হচ্ছে আমাদের সামনে একটা স্বপ্নের ভূমির মতো বা স্বপ্নীল মনে হচ্ছে, সেই সময়টাতে চলো আমরা ভালোবাসাটাকে ধরে রাখি, এবং ভালোবাসাটা, আমাদের লাভটাকে আমরা সত্য করি, ফ্রুটফুল করি। তো ভ্যারিয়ার, অর্থাৎ যেই মানে পৃথিবীটা, এখানে পৃথিবীর কথাই বলছেন, যে পৃথিবীটা যেটা আমাদেরকে ড্রিম লাইক মনে হচ্ছে, সেটা তো ভ্যারিয়াস, অনেক বৈচিত্র্যময়, তো বিউটিফুল, অনেক সুন্দর, সো নিউ, খুবই নতুন, হ্যাভ রিয়েলি নাইদার জয়, কিন্তু তারপরেও কবি এবার আরেকটা কথা বলছেন যে এই পৃথিবীটা অনেক সুন্দর আমাদের কাছে এখন মনে হচ্ছে, বা ড্রিম লাইক ল্যান্ড মনে হচ্ছে, কিন্তু তারপরেও হ্যাভ রিয়েলি নাইদার জয়, কিন্তু তারপরে এখানে সত্যিকার অর্থে কোনো আনন্দ নাই, নর লাভ, কোনো ভালোবাসাও নয়, নর লাইট, কোনো লাইট নাই। লাইট বলতে এখানে যে সিলেসিয়াল লাইট বা ধর্মীয় যে আলো, সেই আলোটা নাই। নট সার্টিটিউড, কোনো নিশ্চয়তা নাই। নট পিস, কোনো শান্তি নাই। নট হেল্প ফর পেইন, অথবা
অসহায় মানুষের জন্য বা পেইন বা কষ্টের জন্য যে হেল্প, সেই হেল্পটাও নাই, যেগুলো একটা সময় ছিল। কবি এখানে সেটাই বোঝাচ্ছেন, একটা সময় এগুলো ছিল কিন্তু এখন আর সেটা নাই। And we are here as on a darkling plain, এবং আমরা এই অন্ধকার সমতলে বা এই তীরে এখন রয়েছি, swept with confused alarm of struggle and flight। আমরা যারা আছি এখানে এই অন্ধকারের ভেতরে, তারা অনেকটা স্ট্রাগল অ্যান্ড ফ্লাইট, অর্থাৎ যে যুদ্ধ বা বিগ্রহ, সেই যুদ্ধ বিগ্রহের যে কনফিউশন বা সেই অ্যালার্ম, যে হুমকি, সেই হুমকির ভেতরে আমরা আছি। where ignorant armies clash by night, যেখানে অন্ধ বিশ্বস্ত যে আর্মিগুলি বা সেনাবাহিনীর সদস্যগুলি তারা ফাইট করে যায় রাত্রির অন্ধকারে কোনো কিছু না জেনে। আচ্ছা, এরই মাধ্যমে এই হচ্ছে কবিতাটি শেষ হয়, এবং এই শেষ স্ট্যান্ডাটা আরেকবার কবিতার যে প্রেমিকা, সেই প্রেমিকাকে তিনি যেটা বলছেন যে আমাদের কাছে মানে কবিতার নিজেদের কথা বলছেন যে চলো আমরা একজন আরেকজনকে সত্যিকারের ভালোবাসাটা দেই, এবং আমরা সত্যিকারের ভালোবাসি একজন আরেকজনকে। যে পৃথিবীটা এখন আমাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ এই যে সমুদ্রের কিনারা এরকম একটা রোমান্টিক মুহূর্তে যেরকমটা মনে হচ্ছে, ড্রিম লাইক মনে হচ্ছে, এটা আসলে ড্রিম লাইক মনে হচ্ছে, এটা বৈচিত্র্যময়, বিউটিফুল এবং নিউ মনে হচ্ছে, এটা আসলে সেরকমটা নয়। অর্থাৎ এত আনন্দ এখানে নাই, এখানে ভালোবাসা নাই, এখানে ধর্মীয় লাইট নাই, এখানে নিশ্চয়তা নাই, এখানে শান্তি অথবা কোনো ধরনের সাহায্য সহযোগিতাও নাই। এবং এইখানে এই যে যেখানে মানে যে সমুদ্রের কিনারে আমরা এখন এই মুহূর্তে আছি, এই সময়টাতে, অর্থাৎ এই বর্তমান পৃথিবীতে মানুষ অ্যাকচুয়ালি একটা যুদ্ধ বিগ্রহের যে কনফিউশন, সেই কনফিউশনের ভেতরে আছে, এবং বর্তমানে যে আর্মিরা বা সেনাবাহিনীর যে লোকেরা, তারা অ্যাকচুয়ালি একটা মিথ্যা আশ্বাসে বা একটা অন্ধের মতো যুদ্ধ করে যাচ্ছে। এই বিষয়টা কবি এখানে বলছেন। তাহলে আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে মানুষ, কবি যে যুদ্ধ বিগ্রহের প্রতি তার যে একটা উম, মানে ক্রিয়াহীন অবস্থায় আছেন তিনি, বা তার যুদ্ধ বিগ্রহের প্রতি তার যে একটা অনাগ্রহ, সেটাও কবি এখানে উল্লেখ করছেন। এবং এই যুদ্ধ বিগ্রহ যে স্ট্রাগল যে শান্তি নষ্ট করে বা পৃথিবীটাকে নষ্ট করে ফেলে, এটাও তিনি এখানে উল্লেখ করছেন। তো এই হলো অল অ্যাবাউট ডভার বিচ কবিতাটি। তোমরা এরপরে এই কবিতাটি সম্পর্কে আরো ডিটেল জানতে পারবে যদি এই কবিতাটির সেই তোমাদের বইতে যে এক্সপ্লেনেশন গুলি আছে, যে ব্যাখ্যাগুলি আছে, সেগুলো যদি ডিটেল পড়ো। অ্যাকচুয়ালি এটা তোমাদের জন্য একটা টিপ, যে যে কোনো কবিতা বলো বা যে কোনো নোবেল, সেগুলো ডিটেল পড়ার জন্য তোমাদের বইতে যে ব্যাখ্যাগুলি আছে, এক্সপ্লেনেশন গুলি আছে, সেগুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো, তাহলেই দেখবে এগুলো থেকে মানে খুব ভালোভাবে বোঝা যায়। আর এক্সপ্লেনেশন গুলি সাধারণত ক্রিটিক্যাল যে লাইনগুলি বা ইম্পর্টেন্ট যে লাইনগুলি, সেগুলোকেই এক্সপ্লেইন করে। সেজন্য তোমরা এমনিতে জেনারেল মিনিং ভালোভাবে বুঝতে পারবে, কিন্তু ওই লাইনগুলির মিনিং বুঝতে হলে তোমাদেরকে এক্সপ্লেনেশন করতে হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, এবং তোমাদের অনেক রিকোয়েস্টের প্রেক্ষিতে এটা করতে চাচ্ছিলাম অনেকদিন ধরেই, আজকে করে ফেললাম, এবং তোমরা এইটা আশা করি এনজয় করবে। তো এনজয় করার পরে শেষ কথা যেটা, সেটা হচ্ছে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সব। আপনাদের সবার অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নেই। হুম। অহনা, অহনা একদম আসে নাই ক্লাসে। সুমাইয়া, মেহরুন নেসা, তামান্না আছে। আমি শুরু করি। দেখুন ম্যাম। ইয়েস, যাক, আচ্ছা অহনা আছে। আপনার অনেক ক্লাস মিস গেছিল। জি ম্যাম। জাকিয়া জাহান মিথিলা আছে। জান্নাতুল নাইম নাজিয়াত, নাজিয়াত কি আছে? না, নাজিয়াত কে ইয়েস ম্যাম। আছে না? ওই ইয়েস ম্যাম। আচ্ছা, হ্যাঁ আছে। আব্দুর রহিমকে দেখতে পাচ্ছি। জি ম্যাম। জান্নাতুল ফেরদৌস জিতু। ইয়েস ম্যাম। আচ্ছা, জিতুও আছে। ফাতেমা জাহান শিলা।
প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, শাকিল, শাকিলকে আমি পাচ্ছি না মনে হচ্ছে। তামান্না ফেরদৌসিকে পাইলাম, জেনিকে পাইছি, মেহেরুন নেসাকে পাইছি, সুমাইয়াকে পাইছি, রিফাত অথবা সাদিয়া কেউ কি আসছেন? রিফাত, সাদিয়া? ম্যাম কেউ নেই। আচ্ছা, ফাতেমা জাহান শিলা আসে? ও, ফাতেমা জাহান শিলাও তো আছেন। শাকিল জি আসেনি? ম্যাম। শাকিল আসেনি। আপনারা যে কাজটা করবেন খুবই সুন্দরভাবে ফাইনাল অলরেডি কেমন কোয়েশ্চেন আসবে সেটার ব্যাপারেও আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া হয়েছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই অনুসারে একটা প্রিপারেশন নিয়ে নেবেন। 3টা কবিতা আমাদের আছে, ডভার বিচ, দ্য ইয়ে, মাই লাস্ট ডাচেস এবং অ্যান্ডিয়া দেল সার্ত্রো। এই 3টা কবিতা আছে আমাদের। 3টা কবিতা ভালো করে দেখে নিয়েন, অলরেডি আপনারা জানেন কেমন কোয়েশ্চেন আসতে পারে। মিড টার্মে আপনাদের একটা আইডিয়া আছে। পরীক্ষা 2 ঘন্টা 15 মিনিট, আপনাদের কয়দিনের ভিতরেই পরীক্ষার রুটিন পেয়ে যাবেন। সো আই হোপ যে আপনাদের সবকিছু ভালো যাবে, সুন্দর যাবে। কোনো প্রশ্ন আছে? ইনশাআল্লাহ, তাহলে হোপফুলি ভালোই যাচ্ছে। সব কোর্সও ম্যাম, আপনাদের যাচ্ছে। হ্যাঁ, বলেন। ম্যাম আমাদের ফাইনালের রুটিনটা কি রেডি হয়ে গিয়েছে? ওটা আপনাদের 9 আজকে 9 তারিখ তো, আরো 2-3 দিনের মধ্যেই পাবেন। ওকে ম্যাম। হ্যাঁ, আপনাদের ব্যাচ কাউন্সিলর বলে দিবে বা শেয়ার করে দিবে। আপনাদের ব্যাচ কাউন্সিলর সুমনা ম্যাডাম না? মিড টার্মের রুটিন পাইছিলেন না জি যেভাবে, ম্যাম। সেভাবে ফাইনালটাও আপনাদের কাছে দিয়ে দিবে। আপনারা রুটিন কি সিআর বানাই দেন নাকি কেমন ভাবে রুটিনটা আপনাদের হয়? ব্যাচ কাউন্সিলরই বানিয়ে দেন। ব্যাচ কাউন্সিলর ম্যাডাম বানিয়ে দেন, আচ্ছা। সো তাহলে ভালো থাকেন। আজকে যেহেতু আমাদের অলরেডি ডান সবকিছু, ইনশাল্লাহ নেক্সট সেমিস্টারে ক্লাস থাকলে তো দেখা হবে। আর ক্লাসটা আমি জানি না আছে নাকি। জিতুকে মিস আমি। আপনি জিতু নামে রাখছেন কেন? ও, আপনার নামটা তো লাস্ট নামে রাখছেন, প্রথম নামটাই রাখেন। সবসময় তো নামের ফার্স্টের এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। অথবা পুরো নাম রাখেন। ওকে ম্যাম। হ্যাঁ, সবাই তাহলে ভালো থাকেন। ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স উইথ ইউ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই দোয়ায় রাখেন যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আমাদের আজকে রিভিশন ক্লাস সবকিছুই সুন্দরভাবে হয়ে গেল, সিলেবাস। সো বেস্ট উইশেস ফর ইউর ফাইনাল। টাইমলি ফাইনাল পরীক্ষাটা দিবেন, ঠিক আছে? ওকে ওকে ম্যাম। ম্যাম। ওকে, ভালো থাকেন সবাই তাহলে। খোদা হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।